প্রিয় দর্শকবৃন্দ, এর আগের পর্বে আমরা শুনেছিলাম ঋষি আয়তধর্মের 3 শিষ্য আরণি, উপমন্যু ও বেদের কাহিনী। আজকের পর্বে আমরা বেদ শিষ্য উতঙ্কের কাহিনী শুনব। তবে কাহিনী শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি প্রতি নতুন পর্ব মিস না করেন। তাহলে চলুন শুরু করা যাক মূল কাহিনী। আয়তধর্মের 3য় শিষ্য বেদ, যে কিনা গুরুকে সন্তুষ্ট করে আশীর্বাদ ও সর্বজ্ঞান লাভ করেন এবং গুরুর আজ্ঞা নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে। তারও 3টি শিষ্য হয়, জন্মেজয়, পোষ্য ও উতঙ্ক। জন্মেজয় ও পোষ্য শিক্ষা শেষ করে নিজ নিজ রাজ্যে ফিরে গিয়ে রাজকার্য পরিচালনা করতে থাকে। অপরদিকে তার 3য় শিষ্য উতঙ্ক তখনও গুরুগৃহ থেকে বিদ্যালাভ করতে থাকে। গুরুকুলের কঠোর জীবনযাপনের দুঃখ কষ্ট বেদ ভালোভাবেই জানতেন, সেই জন্য তিনি শিষ্যদের কষ্ট দিতে চাইতেন না। একদা তিনি যজ্ঞ করার জন্য কিছুকালের জন্য আশ্রমের বাইরে গেলে উতঙ্ককে আশ্রমের দায়িত্ব দিয়ে যান। যাবার সময় উতঙ্ককে বলে গেলেন, বৎস, আমার প্রবাসকালে গৃহের কোনো জিনিস যেন নষ্ট না হয়, যে বিষয়ের অভাব হবে তুমি তা পূরণ করবে। উতঙ্ককে এইরূপ আদেশ দিয়ে বেদ গমন করলেন। বাড়িতে থাকলেন তার যুবতী স্ত্রী এবং ব্রহ্মচারী উতঙ্ক। এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে একটা আশ্রমে অনেক উপাধ্যায় থাকে, তাদের পত্নীরা থাকে এবং অন্যান্য শিষ্যরাও থাকে। তো যাই হোক, উতঙ্ক গুরুকুলে থেকে সকল কর্তব্য দায়িত্ব সহকারে পালন করতে লাগলেন। ইতিমধ্যে বেদের পত্নী ঋতুমতী হলেন। সেকালে স্ত্রীলোকে ঋতু রক্ষার একটা ধর্মীয় তাৎপর্য ছিল, অর্থাৎ স্ত্রী ঋতুমতী হলে ঋতুস্নানের পর যে কোনো উপায়েই তার সঙ্গমের ব্যবস্থা করতেই হবে। হয়তো সমাজে এই নিয়ম যখন চালু হয়েছিল তখন স্ত্রীলোকের সংখ্যা ছিল অল্প এবং সন্তানের চাহিদা ছিল বেশি। তাছাড়া কামশাস্ত্রের মতে এই সময়টাতে নাকি স্ত্রীলোকের সঙ্গমলিপ্সা প্রবল হয় এবং সন্তান ধারণের পক্ষেও নাকি সময়টা যথেষ্ট উপযোগী এবং উর্বর। ফলে যেন তেন প্রকারেণ ঋতুস্নাতা স্ত্রীলোকের সঙ্গম ইচ্ছা পূরণ করা তখন ধর্মের তাৎপর্যে গ্রহণ করা হতো। তো যাই হোক, আশ্রমের অন্যান্য উপাধ্যায় পত্নীরা উতঙ্ককে ডেকে বললেন, তোমার উপাধ্যায়িনী ঋতুমতী হয়েছেন, এই সময় তোমার গুরু বাড়ি নেই। ঋতু যাতে নিষ্ফল না হয় তুমি তার ব্যবস্থা করো, সময় চলে যাচ্ছে। কারণ তোমার গুরু তোমাকে বলে গেছে প্রবাসকালে গৃহের কোনো জিনিস যেন নষ্ট না হয়, আর যে বিষয়ের অভাব হবে তুমি তা পূরণ করবে। তারা এর সঙ্গে আরও একটা কথা বলে যে উপাধ্যায় পত্নীর অন্য পুরুষ সংসর্গে কোনো আপত্তি নেই। হয়তো দীর্ঘদিন স্বামীর অনুপস্থিতিতে বেদপত্নীর মন এই যুবক পুরুষটির প্রতি সরস হয়ে উঠেছিল, অথবা আশ্রমের অন্যান্য স্ত্রীরা উতঙ্ককে পরীক্ষা করতে চেয়েছিল, কিন্তু উতঙ্ক সেই সুযোগ নেননি। উতঙ্ক এই অশোভন প্রস্তাব শুনে বিস্মিত ও ক্ষুব্ধ হলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি কোনো অবস্থাতেই স্ত্রীলোকের কথায় এমন পাপ কাজে লিপ্ত হতে পারি না, এই অধর্ম আমি করতে পারবো না। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে সেকালের সমাজে যারা একটা সময় গুরু হয়ে বসতেন তাদের জীবনের বহুলাংশ কেটে যেত বিদ্যা লাভে। ফলে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে তাদের অনেক দেরি হয়ে যেত। বিয়ে করার পক্ষে বয়স বেশি হয়ে গেলেও বিদ্যা এবং ব্রাহ্মণ্যের কারণে অল্প বয়সী সুন্দরী মেয়ে পেতেও তাদের অসুবিধা কিন্তু হতো না। প্রৌঢ় বৃদ্ধ মুনি ঋষিরা যেসব মেয়েকে বিয়ে করে আনতেন তাদের বয়স যেহেতু কম হতো, তাই তাদের নিয়ে সমস্যাও কম ছিল না। যেমন রামায়ণ, মহাভারত বা মনুসংহিতার মতো প্রাচীন ধর্মশাস্ত্রে গুরুগৃহবাসী শিষ্যদের বারবার শাসন করা হয়েছে যে তারা যেন গুরুপত্নীর সঙ্গে বেশি মেশামেশি না করে। মনু মহারাজ তো একবারে চোখ রাঙিয়ে বলে দিয়েছেন যে, দেখো বাপু, শিষ্য যদি 20 বছরের যুবক হন আর গুরুর গিন্নিটি যদি হন যুবতী, তাহলে গুরু সেবার নাম করে গুরুমাকে প্রণাম করা ছুতো করে গুরুপত্নীর পা ছোঁয়াও একেবারে বারণ। এই সতর্কবার্তা থেকে বোঝা যায় যে গুরুগৃহে যুবক শিষ্য ও যুবতী গুরুপত্নী একসঙ্গে থাকতেন, যার কারণে তাদের মধ্যে কিছুটা ঘনিষ্ঠতা তৈরি হওয়া স্বাভাবিক ছিল। যদি কোনো যুবতী গুরুপত্নী তার প্রৌঢ় স্বামীর পরিবর্তে সমান বয়সী কোনো শিষ্যের প্রতি আগ্রহী হয়ে উঠতেন, তা অন্যায় হলেও একেবারে অস্বাভাবিক ছিল না। আর বর্তমান সমাজেও আমরা সেই বিষয়টা লক্ষ্য করে থাকি। স্কুল, কলেজ বা টিউশন সেন্টারে আমরা প্রায় শুনে থাকি শিক্ষকদের সঙ্গে ছাত্রীদের অশালীন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কথা। এমনকি বাড়িতে পড়াতে আসা শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের অনৈতিক কার্যকলাপ, এসব ঘটনা উদ্বেগজনক। এই পরিস্থিতি এড়াতে অভিভাবকদের উচিত তাদের সন্তানেরা কার সঙ্গে মিশছে, কখন বাড়ি থেকে বের হচ্ছে এবং কখন বাড়ি ফিরছে সেই বিষয়ে সতর্ক থাকা, বাড়িতে কারা আসছে এবং তাদের ফোনের কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। কারণ বয়সের ধর্ম অনুযায়ী কখন কি অঘটন ঘটে যাবে তা কেউ বলতে পারে না। শাস্ত্রের গল্পগুলো আমাদের বাস্তবতার শিক্ষা দেয়।
যা বর্তমান সমাজের এই চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত প্রাসঙ্গিক। তা যাই হোক, অন্যান্য উপাধ্যায় প্রতিনিধিদের তিনি বললেন, তোমাদের মতো মেয়েদের কথায় আমি মোটেই নাচতে রাজি নই। আমার গুরুমশাই আমাকে নানা কাজের কথা বলে তার ঘর সামলাতে বলে গেছেন ঠিকই, কিন্তু তাই বলে আমায় তিনি এটা বলে যাননি যে দরকার হলে আমার স্ত্রী ঋতু রক্ষার মতো অকাজটাও তুমি করে দিও। এ বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুকাল পরে বেদ যজ্ঞ করে আশ্রমে ফিরে এসে অন্য সব উপাধ্যায়ের কাছ থেকে উতঙ্কের সততা ও ভালো চরিত্রের কথা শুনে খুব খুশি হলেন। ঋতুরক্ষার ছুতোয় উতঙ্ক যে তার প্রিয় পত্নীকে লঙ্ঘন করেননি, এই স্বস্তিটুকু তাকে আরও সুখী করে তুলল। উতঙ্ককে তিনি সমস্ত বিদ্যার অধিকার দিয়ে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, বৎস, তুমি ধর্মানুসারে আমার সেবা করেছ, আমি তোমায় আশীর্বাদ দিই, তোমার সকল কামনা পূর্ণ হবে। এখন তুমি নিজের বাড়ি ফিরে যেতে পারো। উতঙ্কের মনে হলো যে মহর্ষি বেদ শিষ্যদের পরিশ্রম বেশি করান না। অন্যদিকে তিনি গুরুর কাছে পেয়েছেন অনেক, কিন্তু দেননি কিছুই। সব কিছু মিলে উতঙ্কের মনে হলো প্রতিদান না হোক, অত্যন্ত কৃতজ্ঞতা হিসাবে তার কিছু গুরুদক্ষিণা দেওয়া উচিত। উতঙ্ক তখন গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব, আমি আপনাকে গুরুদক্ষিণা দিতে ইচ্ছা করি, কারণ এইরূপ শ্রুতি আছে যে যিনি গুরুদক্ষিণা না নিয়ে শিক্ষাদান করেন ও যে ব্যক্তি গুরুদক্ষিণা না দিয়ে অধ্যয়ন করে তাদের মধ্যে একজনের মৃত্যু বা বিদ্বেষ প্রাপ্ত হয়। অনুমতি দিলে আপনার ইচ্ছানুরূপ গুরুদক্ষিণা দিতে চাই। বেদ বললেন, বৎস, এখন থাকুক, কিছুকাল পরে আমি তোমায় বলবো। কিছুকাল পরে উতঙ্ক আবার গুরুকে বললেন, গুরুদেব, আজ্ঞা করুন, কীরূপ গুরুদক্ষিণা আপনার চাই? এই কথা শুনে বেদ বলেন, বৎস উতঙ্ক, তুমি বহুবার আমাকে গুরুদক্ষিণার কথা বলেছ, কিন্তু আমার কিছুরই প্রয়োজন নেই। তোমার উপাধ্যায়িনীকে জিজ্ঞাসা করো কি দিতে হবে, তার যা অভিরুচি হবে সেইরূপ গুরুদক্ষিণা নিয়ে এসো। উতঙ্ক উপাধ্যায়ের উপদেশক্রমে গুরুপত্নীর কাছে গিয়ে বললেন, মা, গৃহে যাইতে উপাধ্যায় আমাকে অনুমতি দিয়েছেন, আমি গুরুদক্ষিণা দিয়ে ঋণমুক্ত হতে চাই, আপনি বলুন কি দক্ষিণা দেব। গুরুপত্নী বললেন, বৎস, পৌষ্য রাজ্যের ধর্মপত্নী যিনি কিনা পরম ধার্মিক, তার দিব্য কানের দুল দুটি কিছুকালের জন্য নিয়ে এসে আমাকে প্রদান করো, যাতে আমি আগামী চতুর্থ দিবসে পুণ্যক ব্রত উপলক্ষে মহাসমারোহ হবে, তাতে ওই কানের পরে নিমন্ত্রিত ব্রাহ্মণদের আমি পরিবেশন করব। অতএব তুমি সত্তর গমন করো, এটা করতে পারলে তোমার মঙ্গল হবে। মনে রাখবেন, এই পৌষ্য রাজা কিন্তু সম্পর্কে উতঙ্কের গুরু ভাই, কারণ মহর্ষি বেদের অন্য দুই শিষ্য হলেন পৌষ্য এবং জন্মেজয়। হয়তো পৌষ্য রাজা কোনোদিন সস্ত্রীক এসেছিলেন গুরুদর্শন করতে, আর বেদপত্নী হয়তো সেই অবসরে রাজরানীর রত্নখচিত দামি কানের দুল দুটি দেখেছিলেন। কানের দুটি কুণ্ডল মাত্র এক রমণীকে এত রমণীয় করে তোলে, গরিব ব্রাহ্মণীর সেই থেকে বড় শখ ছিল এমন দুটি কুণ্ড যদি তিনি পেতেন। তাই হয়তো তিনি উতঙ্ককে এইরূপ গুরুদক্ষিণা চেয়েছিলেন। তো গুরু ও গুরুপত্নীর কাছে আশীর্বাদ নিয়ে উতঙ্ক কানের দুল আনবার জন্য যাত্রা শুরু করলেন পৌষ্য রাজার কাছে। আজ এ পর্যন্তই। আপনারা যদি কাহিনীটি পছন্দ করেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং মহাভারতের মূল্যবান সব কাহিনী শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন গল্পের কোনো পর্ব আপনার মিস না হয়। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী পর্বে।